বিএফের সাথে দেখা করতে যাওয়ার কথা। রেডি হচ্ছি, এমন সময় মোবাইলে একটা মেসেজ আসে। আজকে তোমার বিয়ে পর বন্ধুদের মিলে তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে। তুমি সেখানে যেও না, আর গেলেও সেফটি নিয়ে যেও। ইতি, হচ্ছে না কেউ। মেসেজটা পড়ে আমার মেজাজ 360 ডিগ্রি ঘুরে গেল। মানে কি হচ্ছে এসব? যেই নাম্বার থেকে মেসেজ এসেছে সেই নাম্বারে ফোন দিলাম, নাম্বার বন্ধ। মাথায় আসছে না যে কি করব। যদি কথাটা সত্যি হয় তখন 4 বছরের রিলেশন আমার আর ফারহানের, কিন্তু এখন পর্যন্ত ওর ব্যবহারে এমন কিছু প্রকাশ পায়নি। আজকে আমাকে ওরা গণধর্ষণ করতে যাবে? না, এটা হতে পারে না। এদিক দিয়ে ফারহান ফোন দিয়ে খুব জলদি যেতে বলেছে তার বন্ধু সিয়ামের ফ্ল্যাটে। আজ নাকি ওর বন্ধু আরিয়ানের জন্মদিন, সবার গার্লফ্রেন্ড আসবে, তাই আমাকেও যেতে বলেছে। আমি রাস্তায় বের হতেই কেন যেন যেতে ইচ্ছে হচ্ছে না, তবুও ফারহানের এমন চাপে যেতেই হবে, না হলে ওরা বা সেই রাগ কি না কি করে ফেলবে জানা নেই। তবুও আমি অহনাকে ফোন দিই। অহনা আর আমি একসাথেই যাব। আমি অহনার জন্য অপেক্ষা করতেছি, আর ফারহান ফোনের উপর ফোন দিয়েই যাচ্ছে, মানছে না কোনো মতেই। হয়তোবা বেশি জরুরি, তাই এমন করছে ও। যাই হোক, আমি দাঁড়িয়ে আছি। এমন সময় অহনা এসে ডাক দিল। ওর ডাকেই ভাবনার জগৎ থেকে ফিরলাম এবং ওর হাত ধরেই দুজন যাচ্ছি সিয়ামদের বাসার দিকে। বাসার কাছে গেলাম, তখন মনে হলো আরিয়ান এত বড় লোকের বাবার ছেলে, ওর জন্মদিনের পার্টি কি এভাবে হবে? মানে সিয়ামদের বাসায়? তবু আবার নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো এইবার বন্ধুদের সাথে আলাদাভাবে করেছে। আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি, কিন্তু কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। আগের বারের কথা মনে আছে, আরিয়ান ওর জন্মদিনের পার্টির জন্য আশপাশে অনেক সাউন্ড বক্স লাগিয়েছিল, আর অনেক দূর থেকে আওয়াজ শোনা যাচ্ছিল। হয়তো এবার নিজের বাড়ি না, তাই এমনভাবে করছে না, শান্তভাবে করবে। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিলাম। দরজা খুলতে দেখি ফারহান দাঁড়িয়ে আছে। ভেতরে আর তিনজন বন্ধু, আরিয়ান নেই। অথচ একটু আগেই ফারহান আমায় বলল কেক নিয়ে ওরা বসে আছে। তাহলে কি ও মিথ্যা বলছে? আর অচেনা সেই মানুষটির কথা কি সত্য? কিন্তু এখন এসব ভাবার সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। আমায় চুপ থাকতে দেখে ফারহান আমাকে টান দিয়ে ভেতরে আনে। অহনা রটাকে রোমান্স ভেবে নিজেও ভেতরে চলে আসে। ফারহান দরজা লাগিয়ে দিতেই ওর বন্ধুরা এগিয়ে আসে আর বলতে থাকে, ভাই চাইছিলাম একটা, পেয়ে গেলাম দুইটা। ওরা আমাকে আর অহনাকে ভাগাভাগি করতে শুরু করে, কে কাকে নেবে। আমার সমস্ত বিশ্বাস ভালোবাসা সব যেন এক নিমিষে শেষ হয়ে গেল। আমি ফারহানের দিকে তাকালাম। সে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, বন্ধুরা তোমায় খাইতে চাইছে, আগে বন্ধু পরে সব। আমি শক হয়ে গেলাম। তারা হিংস্র হায়নার মতো আমার আর অহনার দিকে এগিয়ে আসছে। অহনা কেঁদে শেষ, কিন্তু আমি তো এখনো শক। রিয়াকশন কী দিব? একজন অহনাকে নিয়ে রুমে ঢুকে গেছে, আরেকজন আমায় কোলে তুলে খাটে ছুঁড়ে ফেলল। মাথায় আঘাত লাগলো, কিন্তু ব্যথা পাইনি, কারণ এর থেকে বড় আঘাত মনে লাগছে। এখন মনে হচ্ছে যদি অচেনা সেই মানুষটার কথা শুনতাম, তাহলে হয়তো আজ বেঁচে যেত আমি, বেঁচে যেত আমার বন্ধুটা। এখন একটাই দোয়া মন থেকে আসছে, ইস, যদি সেই মানুষটা আমায় বাঁচাতে আসতো। যাকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসলাম, সেই মানুষটাই আমাকে আর আমার বান্ধবীকে নিজের বন্ধুসহ ধর্ষণ করতে চাচ্ছে। আমার জন্য কষ্ট লাগলেও নিজের বান্ধবীটার জন্য বেশি কষ্ট লাগছে। বেচারিটা আমার সাথে এসে এমন বিপদে পড়ল, আমি কি করব বুঝতে পারছি না। এমন সময় সামনে তাকাতে দেখি একজন লিখে রাখছে, কোনো মতে নাকে হাত দাও, অচেনা কেউ। পর্দায় বড় করে লেখা এটা। ছেলে আমার জামায় হাত দিছে, মানে খুলেই ফেলবে। তবুও মনে মনে বললাম, এইবার যাই হোক, একে বিশ্বাস করবই। আমি নাকে হাত দিলাম। এমন সময় সেই ছেলেটি আমার জামায় হাত দিয়ে হাসছে। এতে আমি চমকাইনি, চমকেছি তখন যখন আমি দেখি যে ছেলেটি হাসতে হাসতে কাঁদছে। সে চাচ্ছে হাসি থামাতে, কিন্তু পারছে না। এমন সময় আমি বুঝলাম আমারও হাসি পাচ্ছে, আমিও হেসে দিচ্ছি, না চাইতেও হাসছি আমি। সে হাসতে হাসতে বাইরে বের হয়ে গেল। আমিও উঠে ওড়না ঠিক করলাম। এদিকে দেখি অহনাও হাসতে হাসতে আমার এখানে আসছে।
আমি কিছুই বুঝতেছি না। হঠাৎ দরজায় জোরে লাথির আওয়াজ পড়ল। দরজা বাহিরে পুলিশ তারা এসে 4 বন্ধুকে ধরে ফেলে আর আমাদের হাতে একটা ইনহেলার দেয় এবং আমাদের নিতে বলে। আমরা সেটা নিতেই আমাদের হাসি থেমে যায়। এদিক দিয়ে ফারহান ও তার বন্ধুরা হেসেই যাচ্ছে। পুলিশ তাদের ধরে নিয়ে যায়। আমি আর অহনা বাহিরে যাই। অহনা আমাকে ধরে কেঁদে দেয়। আমি তার কাছে কি বলে মাফ চাইবো বুঝতে পারছি না। আমি তার কাছে মাফ চাইলাম। সে এখনও কাঁদছে। এমন সময়ে আমার মোবাইলে একটা মেসেজ আসে। অচেনা হলেও খারাপ না, সঙ্গে থাকলে আমি বিপদে তোমায় ছোপো না। মেসেজ পাঠানোর সাথে সাথে তাকে কল দেই আমি, কিন্তু ফোন বন্ধ। এত জলদি মানুষ কিভাবে কাজ করতে পারে? যাই হোক, আমি এত কিছু না ভেবে অটোতে উঠলাম। বাসায় এসে শাওয়ার নিয়ে বিছানায় শুলাম। এমন সময় আমার নাম্বারে একটা কল আসে। ফোন রিসিভ করি আমি। হাই আয়েশা। হ্যালো। আয়েশা, আমি আয়ান। কোন আয়ান? আয়েশা, আমরা কলেজে একই ক্লাসে ছিলাম। আমার তো মনে পড়ছে না। আরে আয়েশা, তুমি কিভাবে ভুলে যেতে পারো আমাকে? আচ্ছা, আপনি মনে করান, আমিও চেষ্টা করছি। আচ্ছা, তোমার মনে আছে তুমি স্টেজে অনুষ্ঠান পরিচালনা করতে হ্যাঁ। আর আমি দ্বিতীয় সিটে বসে তোমায় দেখতাম? না, এটা তো মনে পড়ছে না। আয়েশা, তুমি তোমার যে কোনো বন্ধুকে আমার ব্যাপারে জিজ্ঞেস করো, তারা বলে দিতে পারবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করবো নে। হুম। হঠাৎ তার ফোনের সাইড থেকে গিটারের একটা টিউন শোনা যাচ্ছে। এই টিউনটা আমার খুব চেনা লাগছে। মনে হচ্ছে এই টিউনটা আমি অনেক আগে থেকে চিনি। আচ্ছা, গিটারের এই টিউনটা আমি শুনেছি এর আগেও। আচ্ছা আয়েশা, এই গানটা মনে পড়ে নাকি দেখো তো। কোন গান? দাঁড়াও বলছি। আমি বাতাস হয়ে আসবো গো তোমার কল্পনাতে, তুমি অশ্রু জলে সিক্ত হয়ে আসবে মোহনাতে। আমি তোমার জন্য কাঁদবো গো, তোমার জন্য হাসবো, তবু থাকবে তুমি, থাকবেও গো আমার অন্তরাতে। আহ, স্টপ! এই গানটাও আমার খুব চেনা। আপনি এটা কিভাবে জানলেন? আমি বলছি তো আয়েশা, আমি সেই মানুষ যাকে তুমি চেনো, যাকে তুমি বুঝো। না, আমার মনে পড়ছে না। বললাম না, প্লিজ আপনি আমায় বলুন আপনি আসলে কে। জানবে আয়েশা, সময় হলে ঠিকই জানবে। আয়শার পাশের ফোন কেটে যায়। এমন সময় অচেনা সেই মানুষটির নাম্বার থেকে আয়শার ফোনে মেসেজ আসে। দেখা করবে? আয়শা খুশি হয়ে যায়। যেই মানুষটা তার জীবন বাঁচালো সেই মানুষটার সাথে তার দেখা করা তো উচিত। আয়শা হ্যাঁ বলে দেয়। আচ্ছা, তাহলে আজ রাত 12টায় কবরস্থানের সামনে দাঁড়াবা। আর বিশ্বাস করতে পারো, কোনো ক্ষতি হবে না তোমার। আয়শা ঘাবড়ে যায়। রাত 12টায়, তাও আবার কবরস্থানের সামনে, কিভাবে সম্ভব? আয়শা অনেক চিন্তা ভাবনা করতেছে কি করবে, কিন্তু তবুও সে পুরোপুরি শিওর হতে পারছে না। আশার ভয় করছে, কিন্তু যেতে ইচ্ছে হচ্ছে। সে অনেক চিন্তা করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাত 11:55। আয়শা যত কবরের দিকে যাচ্ছে তার তত ভয় করছে। আয়েশার পা কাঁপছে, শরীর ঠান্ডা হয়ে আসছে ভয়ে। কি হতে যাচ্ছে সে নিজেও জানে না। এমন সময় হঠাৎ তার পিঠে একটা হাত পড়ে। সে পেছনের দিকে তাকায়। আহ করে চেঁচিয়ে ওঠে সে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। সে যে একই দেখল। সে 10 পা পিছিয়ে যায় আর গঙ্গাতে থাকে। কারণ রাত 12টা, কবরস্থানে একা দাঁড়িয়ে আছি আমি। ভয়ে যেন সারা শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে আমার। কে আসতে যাচ্ছে, কি হতে যাচ্ছে কিছুই জানি না। কে হতে পারে সে? আর সবচেয়ে বড় কথা, আমি আবার কোনো বড় বিপদে পড়ব না তো? এমন সময় হঠাৎ পেছন থেকে হাত পড়ে আমার কাঁধে। আমি 2 সেকেন্ড অপেক্ষা করে পেছনে তাকাই। তাকাতেই যেন আমি পরাণ পাখি উড়ে যায়। আমি আহ করে চেঁচিয়ে উঠি, 10 পা পিছিয়ে যাই আর গোংরাতে থাকি। এমন সময় সামনে থাকা লোকটা আমার হাত ধরে। চল তুই বাড়ি চল আগে, পরে তোকে দেখাচ্ছি মজা। তোর সাহস এত হয়ে গেছে যে তুই রাত 12টা বাজে একা একা কবরস্থানে এসে পড়িস। সে আমার হাত ধরে টেনে টেনে বাড়ি নিয়ে এলো। হ্যাঁ, উনি আর কেউ নন, আমার বাবা, যাকে দেখে আমি হয়তো এই দুনিয়াতে সবচেয়ে বেশি ভয় পাই। আমি এখন বাবার রুমের সামনে।
কি করব কি বলবো কিছুই বুঝতে পারছি না। এতক্ষণ বাবা আমার সামনে বসেছিল, এখন বলল, যাও রুমে যাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে যাও। আমি অবাক হয়ে গেলাম। বাবা কিছু বলল না আমায়। আর বাবাই বা কি করে জানতো যে এত রাতে আমি কবরস্থানে গিয়েছি? সে তো জানে আমি আরফাদের বাসায় যাব। যাই হোক, আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি। এমন সময় আয়ানের নম্বর থেকে কল আসে। আমি রিসিভ করে তাকে সব বলি। সে তো পুরো হাসতে হাসতে বেহুশ। কিন্তু এ কোন আয়ান আমি চিনতে পারছি না। বান্ধবীদের থেকে জিজ্ঞাসা করা হলো না। যাই হোক, আয়ান আর আমার কথা এখনও চলতেছে। এখন বলো তো, তুমি আমাকে কি করেছিনো? আচ্ছা, তোমার মনে আছে আমি আর তুমি ঘুরতে গেছিলাম লাক্কাতুরায়? হ্যাঁ হ্যাঁ, আমি লাক্কাতুরায় গিয়েছিলাম, কিন্তু কিন্তু কি? কিন্তু তুমি আমার সাথে ছিলে। হ্যাঁ, তুমি আর আমি হাত ধরে চা বাগান দেখলাম, তোমার মনে নেই? না, আয়শা, কি হলো তোমার? মানে সব ভুলে গেছো? না, আমি ভুলিনি। আসলে আপনি আমায় চিনেনই না মনে হচ্ছে। আচ্ছা, আমার যাওয়ার সময় হয়েছে আয়শা। আবার কাল কথা হবে। আবার নতুন কিছু দিয়ে তোমায় মনে করানোর চেষ্টা করব। সে কেটে দিল ফোন। কিন্তু আমার এখনো মনের মাঝে দুইটা প্রশ্ন। কে এই আয়ান? আর কে সেই অচেনা কেউ? আর বাবা কি করে জানলো আমি কবরস্থানে গেছি? আমি সব চিন্তা নিয়েই ঘুমাই। ঘুম ভাঙে সকালে। ঘুম ভাঙতেই দেখি ফোনের স্ক্রিনে একটা মেসেজ। আয়শা, সাবধানে থেকো। কিছু হলে আমি ডিরেক্ট তোমাকে বাঁচাতে আসতে পারবো না। ইতি, অচেনা কেউ। আমি মানে বুঝলাম না মেসেজের। আর কাল রাতের রাগ তো আছেই। ধুর, কি যে বলে, আমার নাকি সাবধানে থাকতে হবে। আয়শা উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যায়। খাওয়া প্রায় শেষ পর্যায়ে এমন সময় কলিং বেল বেজে ওঠে। আয়শার আম্মু দরজা খুলতে যায়। বাইরে আয়শার খালাতো ভাই। আরে বাবা আরাফ, তুমি? খালামণি, ঘুরতে এলাম বাসায়, থাকতে দিবে না? আরে বাবা কি বলো, ভিতরে আসো। আন্টি। আরাফ আর আয়শার সম্পর্ক অনেক গভীর। কি রে আরু, তুই এখানে? তোকে বিয়ে করতে এলাম। আম্মু আরও এসেই শুরু হয়ে গেছে। ওকে খেতে দাও। আয়শা রুমে যায়। আয়ান মেসেজ দিছে। সে আয়ানের সাথে কথা বলতেছে। আচ্ছা আয়শা, তুমি স্টেডিয়ামে খেলা দেখতে পছন্দ করো না, তাই না? হুম। কত জোর করলাম তোমায় যে চলো আজ বাংলাদেশের খেলা স্টেডিয়ামে গিয়ে দেখি। আমাকে জোর করেছিল, কিন্তু তুমি না, আরিশা। আরে কিসের আরিশা, আমি আয়ান। ধুর, তুমি আরিশার কিছু হও না তো আবার? আরিশার কি হব আমি? না মানে কিছু না। হুম। আচ্ছা এখন বাই, পরে মেসেজ দিব। হুম। আয়শা শুয়ে রেস্ট নিচ্ছে আর ভাবছে কে হতে পারে এই অচেনা তুমি। আর আরিশা তো অনেক আগেই মারা গেছে। তাহলে আরিশার কেউ তো হওয়ার কথা না। কিন্তু আয়ানটাকে। আয়শা গোসলে যায়। এমন সময় তার মা আসে রুমে আর বলে যে সে পাশের ফ্ল্যাটে যাচ্ছে। আয়শা বলে উত্তর দেয়। আয়শা মনের আনন্দে গান গেয়ে গোসল করতেছে। এমন সময় তার ফোনে অচেনা সেই মানুষটির মেসেজ আসে। আয়েশা, তুমি বিপদে পড়তে যাচ্ছ। তোমার খালাতো ভাইয়ের নিয়ত ভালো না। আয়েশা মেসেজ দেখলে রিপ্লাই দাও আয়েশা। আয়শা বাথরুমে। সে কিছুই দেখতে পায়নি। এদিকে প্রথমবারের মতো সেই অচেনা মানুষটি ফোন দিচ্ছে আয়শাকে, কিন্তু সে বাথরুমে। আয়শা ফোনের আওয়াজ শুনে বাথরুম থেকে বের হতেই দেখে সোফায় আরাফ বসে আছে। সে শক্ত করে নিজের তাওয়াল বেঁধে নেয় আর বলে, আরু অন্য রুমে যা, আমি চেঞ্জ করে আসছি। কিন্তু সে নড়েও না এক ফোঁটা। এবার আয়শা ভয় পায়। আরে আয়ুষু, আমি 2 দিন আগে তোর ছবি দেখলাম ফেসবুকে, অনেক সুন্দর লাগছিল। আমার কেন জানি সহ্য হলো না। এত সুন্দর মেয়ে আমার বোন, আর আমি টেস্ট করব না? এ কি হয়? আয়শা দৌড় দিতে নেয়, কিন্তু আরাফ ধরে ফেলে তাকে আর বিছানায় ফেলে দেয়। এখন আরাফ নেশার্ত হয়ে আছে। সে আয়শার দিকে এগোচ্ছে, কিন্তু আয়শা তো বুঝতেছে না এখন কি করবে। কারণ অচেনা মানুষটি তাকে না করে দিচ্ছে যে সে সরাসরি বাঁচাতে আসতে পারবে না তাকে। তাহলে কি হবে এখন আয়শার? আরু, তোকে যেতে বলেছি না? আমি শুধু একটা জিনিসই ভাবতেছি।
সেই অচেনা মানুষটি কি আসবে আমার কাছে আবারও? সে তো না করে দিয়েছে। তাহলে এখন কি হবে আমার? আমার ভাবতেই ভয় লাগছে। কিন্তু আমার ভাই তো আমাকে খুবলে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সে আস্তে আস্তে আমার কাছে আসছে, আর আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। আমি চেঁচাতেও পারবো না। কি করি এখন? সে আমার কাছে এসে গেছে। এমন সময় বারান্দার দরজা খোলার আওয়াজ পেলাম। আমিও সেদিকে তাকালাম। আরাফও সেদিকে তাকালো। একটা ছেলে, হ্যাঁ, একটা ছেলে প্রবেশ করলো রুমে। হেসে হেসেই ঢুকলো। কিন্তু আরাফকে আমার উপরে দেখে তার হাসি কোথা যেন উড়ে গেল। এই বেটা, তুই কে রে? আরে আমি কে তুই জানিস না? আরে এই মুহূর্তে কেউ আসে? আয়শা, কে ও? আমি সুযোগ বুঝে ধাক্কা দিয়ে সরে এলাম। ছেলেটির পিছনে দাঁড়িয়ে আছি আমি। আরে কে তুই? ওকে, সো লেটস ইন্ট্রোডিউস দ্য মোস্ট এন্টারটেইনিং ক্যারেক্টার অফ দ্য স্টোরি। আয়ান নামটা শুনে আমার অন্তর কেঁপে উঠল। এই তাহলে সেই আয়ান? আবে তুই কোন আয়ান? একটা মেয়ের সাথে জোরাজুরি করতে খারাপ লাগে না? সাহস বেশি হয়ে গেছে, তাই না? আয়শা, যাও, জুতা নিয়ে এসো তোমার। আমি দাঁড়িয়েই আছি। সে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে জোরে একটা ধমক দেয়। যেতে বললাম না? জলদি যাও। আমি জলদি সেখানে গেলাম। আয়ান রেগে ফায়ার। সে আরাফকে এখনও চড়াচ্ছে, আর আরাফ কাঁদছে। আমি আসার সাথে সাথেই বলল যে, জুতার বাড়ি দিতে থাকো একে। আমিও শরীরের সব জ্বালা নিয়ে যেন তাকে পেটাতে থাকলাম। এত রাগ, ফারহানের রাগ সহ তার উপর ঝাড়তে লাগলাম। কিছুক্ষণ পরে আমাকে আয়ান থামিয়ে দিল। আমাকে সাইডে নিয়ে কানে কানে আরাফকে কি যেন বলল, আর আরাফ চুপচাপ বিছানা থেকে উঠে ওর রুমে গেল। কিছুক্ষণ পর দেখি ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আমি কিছুই বুঝলাম না। আচ্ছা, আপনি ওর কানে কানে কি বলেছিলেন? সেটা তোমাকে বলতে হবে, বেবি ডল? না মানে, আর যাই বলো, তোমাকে কিন্তু তোয়ালেতে সেই লাগে। এমা, আমি এতক্ষণ এত কিছুর মাঝে খেয়ালই করিনি যে আমি এখনও তোয়ালে পড়ে আছি। আমি জলদি রুমে গেলাম আর চেঞ্জ করে এলাম। এদিকে আম্মুও চলে এসেছে। আমি বাইরে এসে দেখি আম্মু আর আয়ান গল্প করছে। আম্মু কি তবে আয়ানকে চেনে? আয়শা, তুই নাকি আয়ানকে চিনিস না? হ্যাঁ আম্মু। কে উনি? আরে আয়শা, ও হলো... থাক আন্টি, বলতে হবে না, আমি ওকে মনে করিয়ে দিব। আচ্ছা বাবা। আমি চুপ রইলাম। আয়ান চুপচাপ এসে আমার হাত ধরে বলতে লাগলো, তোমাকে না নীল জামাতে চমৎকার মানায় আয়েশ। এটা আমি জানি মিস্টার। আয়ান? এটা আয়ান না, আয়ান হবে। সে যাই হোক, তুমি তো আয়ানই বলল। আহ, আয়ান আমার হাত ধরে বাইরের দিকে নিয়ে যাচ্ছে। আন্টি যাই, আপনার মেয়েকে নিয়ে হারিয়ে গেলে খুঁজেন না। আচ্ছা বাবা, যাও। আয়ান আর আমি বাইরে চলে আসি। আচ্ছা আয়েশা, তুমি তো নৌকায় চড়তে পছন্দ করো, তাই না? হুম, করি। চলো আমরা নৌকায় ঘুরবো আজ। উম, আচ্ছা চলেন। আয়ানের সাথে থেকে আমি যেন ভুলেই গেছি যে আজ সকালে আমার সাথে অনেক খারাপ কিছু হতে যাচ্ছিল। আমার আয়ানকে জিজ্ঞেস করতে মনে নেই যে সে বারান্দায় কি করে এলো। আমরা নৌকায় উঠি। আচ্ছা, আমার দুটো প্রশ্ন আছে। আয়ান বাবু, কি প্রশ্ন? আপনি বারান্দা দিয়ে কিভাবে এলেন? আরে আমি এর আগে না হলেও 20 বারের উপরে তোমার বারান্দা দিয়ে এসেছি। আন্টি কত বকলো আমায়। কি? আর ইউ সিরিয়াস? আমার 1,000,000%। মনে নেই কেন? তা আমি কি করে বলবো? তাও কথা। আচ্ছা, তোমার দ্বিতীয় প্রশ্নটা আমি করে দেই। তুমি কি করে জানো? তোমার দ্বিতীয় প্রশ্ন হবে, তোমার নৌকায় ওঠা কি পছন্দ, এটা আমি কি করে জানলাম, তাই তো? আরে, আয়েশ ম্যাম, আমি সব জানি। আসলে তুমি এমন কোন প্রশ্ন করবে তা আমি ভালো করেই জানি, কারণ যে এত কিছু ভুলতে পারে সে এটাও ভুলতে পারে যে আমি জানি তার নৌকায় ওঠা পছন্দ। আমরা নৌকায় করে অনেক দূর এলাম। এমন সময় মাঝি ভেতর থেকে ইলিশ বের করে আনলো, সাথে গরম ভাত। আমি দেখে শক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব?
কিন্তু পরক্ষণেই মনে পড়ল ও তো সব জানে আমার ব্যাপারে। আমি তার দিকে তাকিয়ে হাসি দিয়ে খেতে বসলাম। হয়তো সব তার আগের প্ল্যান ছিল। আমি খাচ্ছি আর সে আমার দিকে তাকিয়ে তৃপ্তিময় হাসি দিচ্ছে। আমি কেন জানি ছেলেটার মায়ায় পড়ে যাচ্ছি, এতটা মায়ায় যা বলার বাহিরে। আমি যে কিছুদিন আগে একটা ছেলেকে ভালোবেসে ধোঁকা খেলাম সেই বিষয়েও আমার খেয়ালই নেই। আমি খেয়ে তার সাথে বসে গল্প করছি, সে খায়নি। খাওয়ার অনেকক্ষণ পরে মনে পড়ল আমি তো তাকে একটাবার অফারও করিনি। দাঁতে কামড় দিই, কিন্তু সরি বলিনি। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। সব থেকে সুন্দর দৃশ্য লাগছে আমার এটা। সাথে আয়ান, সে হাত ধরে আছে আমার। পাশাপাশি দুজন বসে আছি আমরা। মাঝি তার আপন মনে গান গেয়ে চলেছে। এতটা রোমান্টিক সিন আমার লাইফে আসবে এইটা ভাবা যায় নাই। এই মুহূর্তটার জন্য জীবনও ছেড়ে দেওয়া যায়। যাই হোক, সন্ধ্যার আগেই বাসায় ফিরি আমি। বাসায় এসে বাবা এসে যাবে অফিস থেকে কিছুক্ষণের মাঝে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছি আর সারাদিনের কথা ভাবছি। এদিকে আয়ান তার বাসায় যায়। বাসায় গিয়ে রুমের লাইট অন করতেই তিশা বলে ওঠে, আয়াত, কাজটা কি ঠিক হচ্ছে আদেও? তিশা, তুই জানিস আয়াত একবার যা বলে তা করেই ছাড়ে। আয়াত, মেয়েটার দোষ ছিল না ওই ঘটনায়। আমি তো দোষ দেখতে চাই না। ও ছিল সেই ঘটনায়। ওর দোষ থাকুক বা না থাকুক, ওর বিশ্বাস এমন পর্যায়ে জয় করব যে ও আমার জন্য জীবন দিতেও রাজি হয়ে যাবে। আর সেই সময় ওকে শেষ করে দেব আমি। আয়েশা রাতে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে, তার বাবার সাথে কথাও বলতেছে। হঠাৎ তার বাবার মনে হয় সে তো একটা ট্যাবলেট খায়নি। আয়েশা, মা, আমার বড়িটা এনে দে তো। আয়েশাও লক্ষ্মী মেয়ের মতো তার বাবার রুমে যায়। বাবার রুমে যেতে দেখে তার বাবার ফোনের আলো জ্বলে ওঠে আর স্ক্রিনে অচেনা তুমির নাম্বার থেকে মেসেজ। সে অনেক শকড হয়। যখন সে মেসেজ পড়ে তখন তো সে পুরাই শক। এখন যেন তার কাছে সব পরিষ্কার। এর মানে এই অচেনা তুমি এই। অচেনা সেই মানুষটার নাম্বার থেকে বাবার নাম্বারে মেসেজ লেখা ছিল, আপনার মেয়ে আয়নার সাথে ঘুরে। একটু উপরে গিয়ে দেখি সেই বাবাকে কবরস্থানে আসার জায়গার কথা জানিয়েছিল। নিজেই আমাকে ডাকলো আর নিজেই আমাকে জানালো। এর মানে ঠিক বুঝতেছি না। যাই হোক, বাবার জন্য বড়ি নিয়ে যায় আয়েশা। অন্যদিকে আয়ান হাসপাতালে যায়। কি রে আয়ান, হাওয়া হয়ে যাস কোথায় তুই? ঠিক মতো তোকে দেখাই যায় না। আরে তুই তো জানিসই কত কাজ আমার। হুর, তোরও কাজ? আচ্ছা, আরিশা কেমন আছে? বলা যাচ্ছে না মেয়েটা বাঁচবে কিনা। আর হাম খুন করে ফেলবো তোকে আমি। আয়ান, সব কিছু এভাবে হয় না। আরিশার চিকিৎসা চলতেছে, কিন্তু আরিশা বাঁচবে কিনা আমি জানি না। ইনফ্যাক্ট আমরা কেউ জানিই না। আহ, আয়ান রাগ করে চলে আসে আরিশার কাছে। আরিশাকে দেখতেই যেন আয়ানের সব রাগ চলে যায়। কতটা নিষ্পাপ লাগছে মেয়েটাকে, কতই না ভালোবাসা ছিল তাদের মাঝে। আজ এই আয়েশার জন্য সব শেষ হয়ে গেল। আয়শা তো বেঁচেই গেল, আমার আরিশার আছে এই অবস্থা। এমন সময় রুমে তিশাও প্রবেশ করে। আয়ান, তুই আরিসার এই অবস্থার জন্য কেন আয়াসকে বারবার দায়ী করতেছিস? দায়ী করতেছি না আমি তিশা, দোষ আয়শারই। না আয়ান, সেটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, জাস্ট অ্যাক্সিডেন্ট। না তিশা, আজ আমার আরিশার এই অবস্থার জন্য শুধু আয়শা দায়ী। আর আয়শার আমি এমন অবস্থা করব না, কিন্তু তার আগে ওর বিশ্বাসটা অর্জন করতে হবে আমার। তারপর আমিও তার এই অবস্থাই করব যেমনটা আজ আমার আরিশার হয়েছে। আগে বিয়ে করব আয়শাকে, তারপর ওর জীবনটাকে তিলে তিলে বিষিয়ে দিব আমি। কিন্তু এর মধ্যে আরিসা যদি ভালো হয়ে যায় তখন? তখন আর কি, এই আয়শা নামের মেয়েটাকে শেষ করে দিব। আয়ান, তুই এতটা নিচে নামতে পারতেছিস? আরিশা আমার অক্সিজেন তিশা, আর অক্সিজেন ছাড়া একটা মানুষ কিভাবে বাঁচে? আমি মারা গেছি, শুধু বেঁচে আছি জিন্দা লাশ হয়ে। আর এই লাশ নিজের জিদের আগুনে যে কাউকে জ্বালিয়ে রাগ করে দিতে পারে। আয়ান রাগে বেরিয়ে যাচ্ছে। যাওয়ার আগে আরহামকে শুধু জিজ্ঞেস করলো,
আরহাম আরিশার ঠিক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 5%। সমস্যা নেই আরহাম, ঠিক হয়ে যাবে ও। ততক্ষণে না হয় আমি আমার কাজটা শেষ করে ফেলি। কি কাজ আয়ান? সেটা তোর জানতে হবে না আরহাম। পৈশাসিক এক হাসি দিয়ে বেরিয়ে এলো আয়ান। আয়ান আয়শার সাথে কি করতে যাচ্ছে সবাই জানে, কিন্তু কতটা টর্চার আয়শার কপালে আছে কেউ জানে না। রাতে আয়শা শুয়ে আছে, ঘুমাচ্ছে সে, কিন্তু কেন জানি আজ আয়শার একটু ভয় ভয় লাগতেছে। সে না চাইতেও ভয় তাকে গ্রাস করে নিতেছে। সে স্বপ্নে দেখতেছে অনেক লোক একসাথে তাকে মারতে আসছে, কিন্তু কেউ তাকে মারতে পারতেছে না। কালো এক ছায়া তার হয়ে যুদ্ধ করতেছে। কিন্তু হঠাৎ সেখানে আয়ান এলো। আয়ানকে দেখে কালো ছায়াটাও ভয় পেয়ে গেল। আয়ান হাসছে কেমন করে। হঠাৎ আয়শার চোখ খুলে যায়। সে ওপরের দিকে তাকাতেই দেখে ফেলে একটা লাশ ঝুলছে, আর সেই লাশটা আর কারো নয়, আয়শার নিজের। আয়শার গায়ের লোম দাঁড়িয়ে যায়। সে বুঝতে পারতেছে না কি করবে সে ঘুমাতে থাকে। লাশটি তার দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ বারান্দার দরজা খুলে যায়। আয়ান এসেছে। উপরে তাকাতেই দেখে লাশটি নেই। আয়শা দৌড়ে গিয়ে আয়ানকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। আয়ানও আয়শাকে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আয়শা সব বলে তাকে। আরে পাগলি, ওসব স্বপ্ন ছিল তোমার। না, আমি দেখেছি সে আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি বললাম না স্বপ্ন ছিল সেটা। আয়শা আয়ানের কথায় চুপ হয়ে যায়। আয়ান আয়শাকে নিয়ে খাটে বসে আর আয়শার চুলে বিলি কেটে দিতে থাকে। আয়শা আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান আস্তে আস্তে আয়শার মাথার উপরের দিকে তুলে আয়ান আস্তে আস্তে আয়শার মাথা উপরের দিকে তুলে প্রথমে আয়শার কপালে চুমো আঁকে। কেমন জানি এক অনুভূতি হতে থাকে আয়শার। আয়ান আস্তে আস্তে আয়শার ঠোঁটের দিকে এগোতে থাকে, যেন কোনো এক গভীর মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে তারা। হঠাৎ আয়শার ফোন বেজে ওঠে আর তাদের ধ্যান ভেঙে যায়। আয়শা ফোন হাতে নিয়েই দেখে যে আয়ান ফোন করেছে। আয়েশা যেন 440 ভোল্টের ঝটকা খায়। আয়ান তো তার সামনেই বসে আছে, তাহলে তাকে কে ফোন করলো? সে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে ওঠে, আয়শা, আমি তোমার বাসার নিচে বারান্দার দরজা খুলো, আমি উপরে আসবো। এবার আয়েশা আরও বড় ঝটকা খায়। যদি আয়ান নিচে থেকে থাকে তাহলে সামনের লোকটাকে। এমন সময় সামনে থাকা লোকটা হাসতে থাকে। আয়েশা ভয়ে খাট থেকে উঠে দরজার কাছে চলে যায়, কিন্তু দরজা খুলতে পারছে না। আর সেই লোকটা জোরে জোরে হাসছে। আয়েশা তো ভয়ে শেষ। তাহলে কি হবে এখন আয়েশার? আর এই লোকটিই বা কে? আমার সামনেও আয়ান দাঁড়িয়ে আছে, আবার বাসার নিচেও আয়ান। মানে এই কেমন পরিস্থিতি আমি বলে বোঝাতে পারবো না। ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। এতটা ভয় যা বলার বাহিরে। সারা ঘরে হাসির আওয়াজ শোনা যাচ্ছে তার, কিন্তু হঠাৎ সব থেমে গেল। তার চোখ থেকে পানি পড়ছে। আমি এখন আরও অবাক হলাম যে এতক্ষণ এত শব্দ করে হাসতে পারলো, সে এখন এভাবে কাঁদছে। আমি আবার স্বপ্ন দেখছি না তো? সে আমায় কি যেন বলতে চাইলো, কিন্তু হঠাৎ করে জোরে একটা আওয়াজ হলো আর সে রুমে নেই। আমি অনেক বড় শক খেলাম। শক সামলাতে না পেরে অজ্ঞানী হয়ে গেলাম। জ্ঞান কখন ফিরে জানি না, কিন্তু আমি চোখ খুলেই পাশে আয়ানকে বসে থাকতে দেখি। মা বাবা আমার সামনে। মা পায়ের কাছে বসে কাঁদছে আর বাবা ঘরে পায়চারি করতেছেন। আমাকে চোখ খুলতে দেখেই তাদের মুখে হাসি ফুটে ওঠে। কি হয়েছে কি হয়েছে বলে সবাই আমাকে জিজ্ঞেস করে। আমি শুধু বলি যে মাথা ঘুরে গেছিল। সত্যিটা কাউকে বলি না। আয়ান বেশি সিরিয়াস ছিল। সে আমার থেকে যেন সত্যিটা শুনেই ছাড়বে। আমি অনেক কষ্টে না বলে থাকি। সবাই চলে যায়। একটু পরেই রুমের থেকে আয়ান আমায় বাইরে ঘুরতে নিয়ে যেতে চাইলেও আমি যাই নাই। আমি রুমে শুয়ে আছি, সন্ধ্যা ছুঁই ছুঁই। এমন সময় বারান্দা দিয়ে একটা নীলচে বাদামি রঙের পাখি আমার রুমে প্রবেশ করে। এমন পাখি আমি কখনোই দেখিনি এর আগে। পাখিটি এতটা সুন্দর যা বলার বাহিরে। পাখিটি এসে আমার খাটের এক কোণে বসে। আমি প্রথমত একটু তাকিয়ে নেই তার দিকে। অদ্ভুত একটা সৌন্দর্য আছে পাখিটির। আমি তার দিকে তাকিয়ে আছি, এমন সময় পাখিটি কথা বলে ওঠে। আয়েশা বেবি,
আয়েশা বেবি নামটা পাখিটির মুখে ততটা শখ হই যতটা শখ আমি হইনি পাখিটির কথা বলাতে। আমি চিন্তাও করতে পারছি না এই নামে আবার আমাকে কেউ ডাকবে। ফারহান তো আমায় সেই এই নামেই ডাকতো, কিন্তু ফারহান তো। আর এই পাখিটি কথায় কীভাবেই বা বলছে, নাকি আমি স্বপ্ন দেখছি? আমি এসব ভাবছি, হঠাৎ পাখিটি কথা বলে ওঠে আবার। আয়েশা বেবি, তুমি অনেকটাই শুকিয়ে গেছো। শরীরে যে কী যত্ন নাও আমি সেটা ভালো করে জানি। হুম, আমি নেই। যত্ন নিলে তো শরীরের অবস্থা এমন হতো না তোমার। আরে কে তুমি? কথা কিভাবে বলছো তুমি? আরে আজব ব্যাপার, আমি এক বিষয়ে কথা বলছি আর তুমি উল্টো কথা ভাব নিচ্ছ। না মানে, অন্য কথা কেন ভিতরে আনো? আচ্ছা একটা পাখি হয়ে কিভাবে কথা বলতে পারছো তুমি? আমি সব পারি, ভালোবাসতেও পারি, কিন্তু কষ্ট হলো যাকে ভালোবাসলাম তাকে পাওয়া হলো না। কি কি বলতে চাচ্ছ তুমি? খুব ভালোবাসতো তোমার আয়েশা বেবি, কিন্তু কিন্তু কি? কিন্তু পাখিটি কিছু বলতে যাবে তার আগেই কোথা থেকে যেন একটা ছুরি এসে তার গলায় লাগে, আর পাখিটির মাথা ঘাড় থেকে পড়ে যায়। আয়শা চমকে ওঠে, চেঁচিয়ে ঘুম ভেঙে যায় তার। অন্য ঘর থেকে তার মা বাবা চলে আসে। হ্যাঁ, আয়শা স্বপ্ন দেখেছিল। আয়শার মা বাবা তাকে কিছু জিজ্ঞেস করলে সে সোজা সাপটা উত্তর দিয়ে দেয় যে সে খারাপ স্বপ্ন দেখেছিল। আয়শার মা বাবা তাকে সন্ধ্যায় আর ঘুমাতে দেয় না। আয়শা উঠে মোবাইল হাতে নেয়, সেখানে দেখে অচেনা কেউ এর নাম্বার থেকে মেসেজ আসছে। রাতে মাকে সাথে নিয়ে ঘুমাবে, এখন তোমার অনেক বিপদ। আয়শা বুঝে ওঠে না যে এই মানুষটি কিভাবে জানে তার সাথে কি হতে যাচ্ছে। এইদিকে আয়ান আরিশাকে দেখতে যাচ্ছে। হাসপাতালের ভিতরে ঢুকে আবার আরহামের সাথে দেখা তার। আরে আয়ান যে। আরহাম। আচ্ছা, আলিশাবাদে আমাদের খোঁজ নিতে ইচ্ছা হয় না নাকি রে? আরে আরহাম, তুই তো জানিসই আমি কেমন ব্যস্ত থাকি। আয়ান আরিশার কাছে গিয়ে বসে। আরিশা, খুব মিস করছি রে তোকে। জানিস আরিশা, তুই আর আমি বৃষ্টিতে ভিজতাম, তুই যে আমায় বারবার ফেলে দিতি আর আমি তোকে ধাওয়া করতাম। এই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠে রে আরিশা বারবার। তোকে আমি কতটা ভালোবাসতাম তুই কি জানিস না রে আরিশা? হ্যাঁ, আমি অনেক কষ্ট দিতাম তোকে, কিন্তু মন থেকেই তো ভালোবাসতাম রে আরিশা। কেন ছেড়ে গেলি তুই আমায়? কেন? ওই আয়েশার জন্য, তাই না? ওই আয়েশাকে আমি শিক্ষা করে দিব, তুই চিন্তা করিস না আরিশা। তোর থেকে অনেক খারাপ অবস্থা হবে তার। কাট। আয়ান উঠে পড়ে, সে নিজের আড্ডায় আসছে। অনেক দিন পর এখানে এলো আয়ান। মদের বোতলটা হাতে নিয়ে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পরেই আয়ানের পিয়ে আব্রাহাম চলে আসে। স্যার, আজ এতদিন পরে এলেন যে? ওই বেটা, তোকে কি আমার পিয়ে এমনই রাখছি? আমার খোঁজ নিস না তুই? আসলে স্যার আমি ভাবতাম আপনি আপসেট থাকেন তাই। আসল কথা বল। স্যার জিএফের সাথে একটু গ্যাঞ্জাম চলছে তো, তাই আর কি। জিএফ কথাটা শুনে আয়ানের মেজাজ গরম হয়ে গেল। আজ আরিশাও তো আয়ানের কাছে থাকতো, কিন্তু এই আয়েশার জন্য সব শেষ হয়ে গেল। এই, তুই হুমায়ুনকে ডাক দে, যা, ওর সাথে কথা আছে। আয়ান হুমায়ুন আসতেই ওকে বলে আয়েশার গলার রক কেটে নিয়ে আসতে। আয়ান হুমায়ুন ও আয়ানের সব কাজ করে দেয়, আর হুমায়ুনও আয়ানের সব কাজ করে দেয়। এর আগেও অনেককে মেরেছে এরা। আয়ানের কথা শুনে হুমায়ুন নিজের ধারালো ছুরি নিয়ে রওনা হয় আয়েশার বাড়ির দিকে। আর সেদিকে আয়েশা নিজের মায়ের সাথে শুয়ে ঘুমাচ্ছে। হুমায়ুন পাইপ বেয়ে উপরে ওঠে। ঠান্ডা হওয়ার জন্য বারান্দার দরজা খোলা। হুমায়ুন আয়েশাকে দেখতে পায়। সে ছুরি নিয়ে আয়েশার দিকে এগোচ্ছে। আয়েশাকে মারতেই হবে তার। সে আয়েশার অনেক কাছে এসে পড়েছে আর ছুরি আয়েশার গলায় চালাতে যাচ্ছে। আয়েশার গলার খুব কাছে ছুরি। এমন সময় হুমায়ুনের ফোনে ফোন আসে। হুমায়ুনের বউ ফোন করেছে। আয়েশা আওয়াজ শুনে হালকা নাড়া দিয়ে উঠলেও তার ঘুম ভাঙে না পুরোপুরি। হুমায়ুন ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে ওঠে। হুমায়ুন স্থির হয়ে যায়। এই শহরে কার এত বড় সাহস
যে হুমায়ুনের পরিবারের গায়ে হাত দিবে, তবুও সে ভয় পেয়ে চলে যায়। হুমায়ুন শহরের নামী লোক, তাকে দেখে সবাই ভয় পায়। এমনও অনেক জায়গা আছে যেখানে হুমায়ুন মানেই মৃত্যু, তবু হুমায়ুন আয়ানের হয়ে কাজ করে। অনেক ভালোবাসে আয়ান হুমায়ুনকে, অনেক বিপদে সাহায্যও করেছে, কিন্তু হুমায়ুন আজ নিজের পরিবারের জন্য আয়ানের দেওয়া কাজ করলো না। হুমায়ুন কিভাবে মুখ দেখাবে আয়ানকে, এটাই বুঝে উঠছে না। হুমায়ুন আয়ানের বাসায় গিয়ে দেখে আয়ান ঘুমিয়ে আছে। সে আর তাকে জাগায় না, সোজা নিজের বাড়ি চলে যায়। সকাল হতেই হুমায়ুন আয়ানের কাছে আসে। যখন হুমায়ুন আয়ানকে সব বলে, আয়ান শকড হয়ে যায় যে সে আয়েশাকে মারতে বলেছে। হুমায়ুনকে জড়িয়ে নেয় আয়েশাকে না মারার জন্য, কারণ আয়েশাকে এর থেকেও কষ্টের মৃত্যু দিতে চায় আয়ান। আয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়েশাদের বাসায় যায়। কলিং বেল দিতেই আয়েশা এসে দরজা খুলে দেয়। আরে আয়ান, এত সকালে? না মানে এমনি আসলাম। এসো, আম্মু নাস্তা রেডি করছে, একসাথে খাবো। চলো। আয়েশার বাবা সকালের মিটিংয়ের জন্য বাইরে গিয়েছে। এখন আয়ান, আয়েশা আর তার মা বসে নাস্তা করতেছে। আয়েশা কি যেন ভাবছিল, এমন সময় আয়েশাকে আয়ান বলে ওঠে। চলো আয়েশা, আজ ঘুরতে যাই। হুম, কোথায় নিয়ে যাবে শুনি? পাতালপুর যাবে? হুম, যাওয়া যায়, কিন্তু এটা কোথায় পাওয়া যাবে শুনি? কেন, তোমার খাবারের ভিতরে? আয়ান, তুমি না অনেক বেশি করো। আয়ান হেসে দেয়। একটু পরে আয়েশা রেডি হয়ে আসে। আজ নীল শাড়ি পরেছে আয়েশা, দেখে মনে হচ্ছে একদম যেন আকাশ থেকে পরে নেমে এসেছে। আয়ান আয়েশার হাত ধরে বাসা থেকে বের হয়। তারা একটা রিকশাতে ওঠে আর চলতে থাকে। আচ্ছা আয়েশা, রিক্সাতে একটা ভয় পাওয়ার জিনিস আছে জানো কি? রিক্সাতে ভয়? হ্যাঁ। এটা আবার কিভাবে? এই দেখো, তুমি যদি পড়ে যাও বা তোমায় কোনো গাড়ি যদি এসে মেরে দেয়, বাঁচার সম্ভাবনা 5% থাকবে মাত্র। আমি বুঝিনি কিছু আয়ান। আরে এমনি বললাম। এমনি এমনি কেউ কিছু বলে না। বুদ্ধিমানের জন্য ঈশ্বরই যথেষ্ট আয়েশা। আমি বুদ্ধিমান না, তো বুদ্ধিমতী। আয়েশা আর আয়ান পার্কে গিয়ে বসে। এমন সময় একটা গান বাজতে থাকে আশেপাশে। গানের শুরুটা খুব চেনা লাগছে আয়েশার। সে বুঝতে পারতাছে না শুরুটা কেন তার চেনা চেনা লাগছে, কিন্তু চেনা লাগছে খুব। সে দৌড়ে যায়, সেখানে গিয়ে দেখে একটা ছেলে গান গাইছে। গানের দিকে তার খেয়াল নেই, কিন্তু সুরের দিকে আছে। শুরুটা তার চেনা লাগছে। এমন সময় আয়ান এসে তার গায়ে হাত দিল। সে চমকে ওঠে। আয়ানের দিকে ভালো করে তাকাতেই দেখে তার চোখ লাল। আয়ান, তোমার চোখ লাল কিভাবে? আরে পোকা পড়েছিল। ও আয়শা, তুমি জানতে চাও না যে আমি কে? হ্যাঁ, আর কিভাবে সবাই তোমায় চিনে, কিন্তু আমি না? ওকে চলো আমার সাথে। কোথায়? আজকে আমার বাসায় নিয়ে যাব তোমায়। আচ্ছা। আয়েশা অন্ধের মতো বিশ্বাস করে ফেলে আয়ানকে। সে আয়ানের সাথে আয়ানের বাসায় যাচ্ছে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আয়েশার কোনো খবর নেই। সে বাসায় আসছে না। আয়েশার মায়ের চিন্তা হচ্ছে আয়েশা আসছে না কেন। এমন সময় আয়েশাদের বাসায় কলিং বেল বাজে। দরজা খুলতেই বাহিরে আয়ান দাঁড়িয়েছিল। আয়ান, আয়েশা কোথায়? আন্টি। আর তোমার মাথা বেয়ে রক্ত কেন পড়ছে? আন্টি, আমি আর আয়েশা পার্কে বসেছিলাম, হঠাৎ আয়েশা উঠে কোথায় যেন দৌড় দেয়। আমি তার পিছনে যেতে যাব, তার আগেই কে যেন এসে আমার মাথায় বাড়ি দেয়। আমি অজ্ঞান হয়ে যাই। চোখ খুলতেই দেখি আমি নদীর ধারে পড়ে আছি। আমি কিছু না ভেবে সোজা চলে এলাম এখানে। আন্টি, আয়েশা কি বাসায় আসেনি? না তো বাবা। তাহলে সে গেল কোথায়? আয়ানের মাথায় বাড়ি দিয়ে কে যেন আয়েশাকে তুলে নিয়ে গেছে। এই খবর আয়েশার মায়ের কাছে যখন আসলো, তখন সে ভয় পেয়ে গেল। এটা কি করে সম্ভব? আয়েশার সাথে কার এত শত্রুতা থাকতে পারে? কিন্তু এটা দেখার আগেই তার খেয়াল হয় আয়ানের মাথা থেকে তো রক্ত পড়তেছে। সে জলদি করে আয়ানকে হাসপাতালে নিয়ে যায়। আয়ানের মাথা থেকে অনবরত রক্ত পড়তেই আছে। তাকে ভর্তি করে রক্ত পড়া থামানো হয়। শরীর থেকে অনেক ব্লাড লস হয়। এখন তার সুস্থ হতে কতক্ষণ বা কতদিন লাগবে জানা নেই।
আয়ানের পাশেই বসে আছে আয়েশার মা। আয়েশার বাবাকেও ফোন করে জানায় আয়েশার মা। আয়েশার বাবা আয়েশার নিখোঁজ হওয়ার খবর শুনে শকড হয়ে যায়। অন্যদিকে আয়েশা আয়ান নামক আরেক লোকের সাথে এখন তার বাসায়। বাসায় ঢুকতেই সে চারদিকে বিভিন্ন রকমের ছবি টানানো দেখতে পায়। চারদিকে দুইটা একই ছেলের ছবি, তারা যমজ, কিন্তু ছোটবেলার ছবি এটা তাদের। আচ্ছা, এই ছবিগুলো কার? চিনবে না তুমি আয়শা, কারণ তোমার তো মেমোরি লস হয়েছে। আমার মেমোরি লস মানে? কাহিনী শুনতে চাও? তবে তুমি আয়শা, কিসের কাহিনী? হ্যাঁ। তোমার সিলেটের সেই ঘটনা মনে নেই আয়শা? সেদিন তুমি আর আরিশা একসাথেই আসছিলে, আর আসার সময় তোমার গাড়িতে টক্কর দেয়। হ্যাঁ, আমার মনে আছে। আয়শা, মজার ব্যাপার কি জানো? তোমার সব মনে আছে, শুধু আয়ান, ফারহান আর আমার প্ল্যানিংয়ের কথা মনে নেই আয়শা। প্ল্যানিং মানে? কিসের প্ল্যানিং? আয়শা ডার্লিং, সেদিন তোমার অ্যাক্সিডেন্ট হয়নি, আমি করেছিলাম। কি? আপনি? আর আপনি আয়ান না? হ্যাঁ আয়শা, তুমি এখনো বুঝিনি যে আমি আয়ান না? কি চান আপনি? আমাদের অ্যাক্সিডেন্টই বা আপনি কেন করিয়েছিলেন? আই অ্যাম দ্য মোস্ট ডিসগাস্টিং ক্যারেক্টার ইন দ্য স্টোরি। আয়াত মুস্তাহির জিহান। আয়ান আর আপনি যমজ ভাই? আর ছবিটি আপনাদের? হ্যাঁ, এই ছবিগুলো আমাদের। আপনি কেন করলেন এত সব? এগুলো পরে যেন, আর তার আগে বলো, তোমার অচেনা কেউ মানুষটি কে? আমিও তো তাই জানতে চাই। অচেনা সেই মানুষটি কে? আলিফা জান্নাত আয়শা। সে মানুষটি আর কেউ নয়, আমি নিজে। তুমি সব বোঝো, কিন্তু এটুকু বোঝো না, তোমার কানের দুলগুলো অনেক সুন্দর হয়। সে দোকান থেকে কিনো অনেক সহজে, তোমার পছন্দ হয়ে যায় সেখান থেকে, তাই না? হুম। আরে সেই সব আমার দেওয়া, যাতে মাইক্রোফোন লাগানো। এর মানে তুমি যা শোনো আমিও তাই শুনি। ইনফ্যাক্ট তোমার পরিবারের সব কথা আমি শুনি, তাই সহজেই তোমায় আমি ফলো করতে পারছি। আমার কথা ছিল তোমার বিশ্বাস অর্জন করা, এবং সেই বিশ্বাসকে এমনভাবে ভাঙা যা তুমি চিন্তাও করতে পারবে না। তুমি এতদিন আমার ভক্ত হয়েছিলে আয়শা, আর আজ থেকে আমার কারাগারে থাকবে তুমি। না, আমি থাকবো না এখানে। দেখিস, আমার আয়ান এসে নিয়ে যাবে আমাকে, ঠিকই। হ্যাঁ বাবু, আয়াত কখনোই আসতে পারবে না, সে আসতে চাইবেও না। সে নিজেও চায় তোমায় খুন করতো আয়শা ডার্লিং। মানে? কেন? সেদিন সেদিন সিলেটে খেলা হচ্ছিল। আয়াত খেলা দেখার জন্য তোমার আর আরিশাকে জোর করতেছিল, কিন্তু তোমার কি যেন জরুরি কাজ ছিল, যার ফলে তুমি চলে যেতে চাইছিলে। কিন্তু আরিশা কোনো মতেই তোমায় একা আসতে দিবে না, তাই সেও তোমার সাথে আসতে লাগলো। আমি যেন ঈদের চাঁদ হাতে পেয়ে যাই। আয়ানের কোনো ক্ষতি না করতে পারলেও আজ তার জ্যান্ত অক্সিজেনে ঠিকই আমার হাতের মুঠোয় পাবো। তোমরা সিএনজিতে ওঠো। এমন সময় আরিশা ফোনে একটা ফোন আসে। হ্যালো আরিশা। জি, কে? মা, তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই জলদি অম্বরখানায় চলে আয়। তোমাদের যাওয়ার কথা ছিল একদিকে, কিন্তু আমি নিয়ে আসতেছিলাম আরেক দিকে। সেই ফোনটা আমি করেছিলাম। আরিশা আর তুমি যখনই সেই ক্রস করলে, সাথে সাথে আমার লোক ট্রাক দিয়ে তোমাদের সিএনজি উড়িয়ে দিল। আমি শিওর ছিলাম না যে আরিশা কবরে, তাই তার মাথায় রড দিয়ে জোরে আঘাত করে, কিন্তু তাও সে বেঁচে যায়, আর তুমিও। কিন্তু মজার ব্যাপার হলো, তুমি সবাইকে মনে রাখলেও ফারহানের সাথে তোমার ব্রেকআপের কথা আর আয়ানের কথা ভুলে যাও। আমি সেই সুযোগটাই কাজে লাগাই। ফারহান তোমার ভুলে যাওয়ার সুযোগ নিয়ে আবার সব ভালোভাবে ঠিক করতে আর তোমায় গণধর্ষণের চেষ্টা করে, কিন্তু আমি তোমায় বাছাই, কারণ এর থেকেও বড় শখ তোমায় আমি দেব। মানে তোমায় দিয়ে আয়ানকে আমি শেষ করব। না, এ হবে না। আয়শা ডার্লিং, এখন সবচেয়ে বড় শখ খাবে তুমি, কারণ আয়ান এখন হাসপাতালে, আর আয়ানের ও আমি সেই অবস্থায় করেছিলাম।
যা আরিশাকে করেছিলাম। আয়েশা ক্ষিপ্ত হয়ে আয়াতকে মারতে যায়, কিন্তু আয়াত আয়েশার হাত ধরে এবং রুমাল দিয়ে মুখ চেপে তাকে অজ্ঞান করে দেয়। আয়ান, এখন তোর আরিশার পালা। আয়ানের মাথায় চোট তেমন বেশি না, আয়ানের মাথার চোট তেমন বেশি না। 6 থেকে 7 ঘন্টার মাঝেই জ্ঞান ফিরবে। এদিকে আরিশা যেই হাসপাতালে, সেই হাসপাতালে আয়াত যায়। যমজ ভাই হওয়াতে আয়াতকে সবাই আয়ানই ভাবছে। কী রে আয়ান, আরিশাকে দেখতে এসেছিস? হুম হুম। সারপ্রাইজ শুনবি? কি? আরিশা 80% সুস্থ, যে কোনো সময় জ্ঞান ফিরতে পারে। সত্যি? হুম। আরিশাকে আমার বাসায় নিয়ে যাই তবে। কেন? আরে বাসায় নিয়ে সেবা বেশি করব, আর আমি ওকে ছাড়া থাকতে পারছি না। আরে ভাই প্লিজ। আচ্ছা, আমি দেখতেছি। আরহাম, আরিশাকে আয়াতের বাসায় শিফট করার ব্যবস্থা করে দে। 1 ঘন্টার মাঝে আয়াতের বাসায় থাকে আরিশা। এখন আরিশা এবং আয়েশা দুজনেই আয়াতের কাছে। সন্ধ্যার দিকে আয়ানের জ্ঞান ফিরে। সে উঠেই আয়েশার কথা জিজ্ঞেস করে, কিন্তু আয়েশা নেই। আয়েশাকে পাওয়া যায়নি। আয়ান তাকে খুঁজতে যেতে চায়, কিন্তু পারে না। তাকে কেউ যেতে দেয় না। রাত 1টা, আয়ান শুয়ে আছে। এমন সময় আয়ানের নাম্বারে ফোন আসে। হাই আয়ান বাবু। কে? বলে গেছিস আমায় বাইটুস? আয়াত, তুই? হ্যাঁ আমি। তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ আমি এখনো বেঁচে আছি। আর সবচেয়ে বড় কথা কি জানিস? তোর আরিশা আর নির্দোষ আয়েশা এখন আমার কাছে। কি? আয়াত, তোরে আমি খুন করব কিন্তু। আগে তোর আয়েশা আর আরিশাকে তো বাঁচা। একজন তো বাসায়, আরেকজন তো আমার। আরিশার পাশে লোক রাখা আছে। 1 ঘন্টায় আরিশার পাশে লোক তার অক্সিজেনের লাইন কেটে দিবে। আর অন্যদিকে আয়েশার কাছে কিছু ছেলে আছে যারা 1 ঘন্টা পর থেকে আয়েশার সম্মান লুটতে শুরু করবে। তুই এখন কাকে বাঁচাবি আয়ান? আর সবচেয়ে মজার কথা হলো আরিশা 80% সুস্থ, যে কোনো সময় জ্ঞান ফিরতে পারে। তাহলে এখন তুই কি করবি আয়ান? কাকে বাঁচাবি? ঠিকই তো, আয়ান এখন কাকে বাঁচাবে, আয়েশাকে নাকি আরিশা? আয়েশা আয়ানের জন্য বিপদে পড়েছে, আর আরিশা তার ভালোবাসা। তাহলে কি করবে এখন আয়ান? আয়ানের হাতে 2টা অপশন, হয় তাকে আরিশাকে চুজ করতে হবে, না হলে আয়েশাকে। একদিকে কাজ করছে তার ভালোবাসা, আর একদিকে এতদিন ধরে একটা মেয়েকে ভুল বুঝে তাকে কষ্ট দেওয়ার সহানুভূতি। কোন দিকে যাবে সে কিছুই বুঝতেছে না। এমন সময় তার মনে হলো, কাট। আয়াত কেন তাকে ক্লু দিবে? সে তো সারা জীবনই চেয়েছিল আমায় যারা ভালোবাসে তাকে শেষ করে দিতে। এমনকি মা বাবাকেও আয়াতেই হত্যা করে, কারণ তারা আমাকে বেশি ভালোবাসতো। এর মানে সে আমাকে সেখানেই নিবে, কোনো না কোনো ট্র্যাপে ফেলবে। আমার যে করেই হোক ওকে আটকাতেই হবে, কিন্তু কি করে? আয়ান হাসপাতাল থেকে বের হয়ে সোজা পুলিশ স্টেশনে আসে। আয়েশার বাবার এসপির সাথে সম্পর্ক ভালো থাকায় এসপি আয়ানকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আয়ান আয়াতকে ফোন দিবে আর পুলিশ তাকে ট্রেস করবে। আয়ান ফোন দেয় আয়াতকে। কিরে আয়ান, কাকে বাঁচাবি ভাই? গার্লফ্রেন্ড না জাস্ট ফ্রেন্ড? ভাই দেখ ভাই, প্লিজ ওদের ছেড়ে দে তুই, প্লিজ। আয়ান, এই তো চেয়েছিলাম আমি যে তুই কষ্ট পা। কষ্টেই তো দিতে চাই আমি তোকে। আয়াত, আমি আসলে কিন্তু খারাপ হয়ে যাবে। তো আয় না, আমি অপেক্ষায় আছি। আয়ান ফোন রেখে দেয়। পুলিশ আয়াতের লোকেশন পেয়ে যায়। ওইদিকে আয়াত বসে আছে তাদের নিজের বাসায়। সেখানেই আয়েশা, সেখানেই আরিশা। আসলে আয়ানকে সে সম্পূর্ণ ভুল লোকেশন দিয়েছিল। 2 জায়গাতেই লোক ফিট করা। আয়ান গেলে আর বেঁচে ফিরতে পারবে না। এখন আয়ানের মাথায় প্রশ্ন ঘুরছে যে কিভাবে আয়াত বেঁচে গেল। সে তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল,
নিজের হাতে তাকে কবর দিয়েছে আয়ান, কিন্তু কিভাবে বেঁচে আছে সে? নানা প্রশ্ন নিয়ে নিজের বাসার দিকে যাচ্ছে আয়ান, সাথে পুলিশ। আয়ান ধীর পায়ে তার ঘরের দিকে এগোচ্ছে। এদিকে আয়াত বারবার নিজের লোকেদের ফোন দিয়ে কনফার্ম করতেছে যে আয়ান সেখানে গেছে কিনা, কিন্তু খবর না পেয়ে ক্ষিপ্ত হয়ে যায় সে। অপরদিকে আয়েশা ভাবতেছে অন্য কথা। আয়ান তাহলে আরিশার বয়ফ্রেন্ড, তাহলে কি করে সব মনে রেখেও এটা ভুলতে পারে সে? তার মানে কি আরও কোনো কিছু সে ভুলে গেছে? এমন কি কিছু আছে যা আয়েশা স্কিপ্ট করেছে? আয়েশার মাথায় কিছুই আসছে না। আয়েশা নিজের মাথায় চাপ দিতেছে। এমন সময়ে সে তার কানের দুলে হাত দিল, সামনে নিয়ে এসে ভালোভাবে দেখতেছে, না এখানে তো কোনো মাইক্রোফোন নেই। তাহলে কি আয়াত মিথ্যে বলতেছে? এসব ভাবছে আয়েশা। হঠাৎ সামনে গুলির আওয়াজ। সামনে তাকাতেই দেখে আয়াত মাটিতে পড়ে আছে। আয়াতকে গুলি খেতে দেখে আর পুলিশ দেখে আয়াতের বাকি লোকেরাও দৌড় দেওয়া শুরু করে। গুলির আওয়াজে আয়েশার মাথায় একটা আঘাত, মানে একটা শকের মতো। সে কি যেন মনে করতে পারছে। সবাই এসে আরিশা আর আয়েশাকে নিয়ে যাচ্ছে। আরিশার শরীরে স্যালাইন আর অক্সিজেন মাস্ক দেওয়া। আয়ান তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। আয়েশার মা বাবাও আয়েশার সামনে এসে তাকে ধরে কাঁদতে থাকে। এমন সময় আয়েশা তাদের প্রশ্ন করে ওঠে, আচ্ছা মা, আমার হাতে যে মোবাইলটা আছে এইটা কি আমার মোবাইল? মানে? অ্যাক্সিডেন্টের আগেও কি এই মোবাইল আমার হাতেই ছিল? না মানে না, এটা নতুন কিনে দেওয়া হয়। আমার আগের মোবাইলটা কোথায় মা? তোর ড্রয়ারে আছে। আয়েশা কোনো কথা না বলে বাসার দিকে দৌড় দিতে নাই। হঠাৎ তার সামনে একটা ডায়েরি পড়ে, মানে সাইডে ছিল। সে দেখে ফেলে। সে ডায়েরিটা নেয়, সেটা পড়ে চরম শক খায় আয়েশা। না, অচেনা মানুষটি আয়াত না। সে ডায়েরিতে সব প্ল্যান করে দিছে আয়াতকে, যাতে সে নিজেকে আমার সামনে অচেনা কেউ দাবি করতে পারে। আমাকে কিডন্যাপ করার বুদ্ধিও তারই ছিল। এর মানে হলো যে অচেনা মানুষটি অন্য কেউ। আয়েশা জলদি বাসায় গিয়ে ফোন ঠিক করতে দেয়। 2 থেকে 3 ঘন্টার মধ্যে ফোন ঠিক হবে। আচ্ছা মা, আমার অ্যাক্সিডেন্টের পর আরিশার এমন অবস্থা হলো, আমি বেঁচে গেলাম কি করে? মানে আমার কিছুই হলো না? আসলে মা, তোরও শরীরের কিছু অংশে সমস্যা হয়েছিল, যা কোথাও পাওয়া যাচ্ছিল না। তোর রক্ত ও মাইনাস, তাই তা পাওয়া যাচ্ছিল না। অনেক রক্ত লাগতো। হঠাৎ কোথা থেকে যেন এক ছেলে এসে তোর যা যা লাগবে সে দিয়ে দিল। ডাক্তার তাকে বলেছিল যে তার মৃত্যুও হতে পারে, তাও সে নাকি ডাক্তারের পায়ে ধরে সব দিয়ে যায়। কিছুদিন পর তার মৃত্যুর সংবাদ চলে আসে। হ্যাঁ, আয়েশা যা ভাবছিল তাই। নীল। অনেক কিছু মনে পড়ে যায় আয়েশার, কারণ তার হাতে এখন তার নিজের ফোন। সেখানে সে নীল নামের ছেলেটির মেসেজগুলো দেখে। ছেলেটি রোজ আয়েশাকে মেসেজ দিত, কিন্তু আয়েশা পাত্তা দিত না। ফারহানের সাথে ব্রেকআপের পরে তো আরও পাত্তা দিত না। সে লাস্টে এটাও লিখেছিল সে, আয়শা, তোমার জন্য জীবন হাজির আমার, চিন্তা করো না তুমি। আয়েশা তাও রিপ্লাই দেয়নি। ছেলেটির শেষ মেসেজ ছিল, আয়শা, অনেক ভালোবাসি তোমায়। হয়তো আজকের পর তোমায় আর দেখবো না, কিন্তু তোমায় প্রতিদিন বাড়ির সামনে যখন দেখতাম না, কেন যেন মনে হতো আমি নিঃশ্বাস নিতে পারছি। আর তুমি ছাড়া আমি নিজেও কল্পনা করতে পারি না। কিন্তু আজকের পর আর তোমায় দেখতে পারবো না আয়শা, পারবো না। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, অন্য কোনো ছেলের সাথে আর তোমাকে দেখতে হবে না আবার। কারণ কারণ আমি আর থাকবো না দেখার জন্য। অন্য কারোর সাথে তোমায় দেখা যেন মৃত্যুর থেকেও বেশি ছিল। আজ থেকে আর সেই যন্ত্রণাটা হবে না আবার। জানো আয়শা, আমি তোমার কেউ না ঠিকই, কিন্তু রক্তে মিশে থাকবো। আজকে থেকে আমি তোমার। ভালোবাসি তোমায় আয়েশা, ভালোবাসি। আর জীবনে কোনো বিপদ তোমাকে ছুঁতে দেবো না আয়েশা। ছায়ার মতো তোমার কাছেই থাকবো। কখন আমাকে উপলব্ধি করতে চাইলে চোখ বন্ধ করে থেকো, বাতাস হয়ে তোমাকে ছুঁয়ে দেব। মেসেজটা পড়ে আয়েশা কান্নায় ভেঙে পড়ে। যেই ছেলেটাকে সে জীবনে দেখেও নি, সে এত ভালোবাসতো আয়েশাকে, আর আমি তাকেই একটুও পাত্তা দিলাম না। আসলে আমরা এমনই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে পারি না। 15 দিন পর যখন আরিশা সুস্থ, আয়ান আর আরিশা একসাথে আছে। তাদের ভালোবাসাও রয়েছে, আগের থেকে বেড়েছে আরও।
আয়েশাও নিজের স্বাভাবিক লাইফে ব্যাক করেছে। সে এখন বাইরে যায়। আয়েশা গোসল করতেছে, হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে, আয়েশা আজ বাইরে যেও না, সমস্যা হবে। আয়েশাও ভালো মেয়ের মতো কথা শুনে বাইরে যাওয়া বাদ দেয়, কারণ এখন নিজের জীবন সে অচেনা মানুষটির হাতে ছেড়ে দেয়। অচেনা হোক সে, আমার জীবনই এখন তার। আয়েশা এখন রোজ সন্ধ্যায় ছাদে যায় আর উপলব্ধি করে, চোখ বন্ধ করে, তার অচেনা তুমিকে। অদ্ভুত একটা ফিলিংস আসে তার। এই বাতাসের ছোঁয়া সে সারা জীবন পেতে চায়, তার অচেনা কেউ এর ছোঁয়া।